FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। অফকোর্স বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ আর লিসনিং টু রেডিও ফুড থিয়েটার FM। আমি রাস্তাল আছি, সাথে ঘড়িতে সময় এই মাত্র 12টা হয়ে গেল এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত FM-এ। তবে তার আগে সবাইকে জানাই বিজয়ের এই মাসের শুভেচ্ছা। 1971 সালে আমরা জানি যে আমাদের বীর মুক্তিযোদ্ধারা শত্রুর সাথে লড়াই করে জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, সম্ভ্রমের বিনিময়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। এক অমূল্য চেতনা আমাদের, এবং এই চেতনা আমরা বুকে ধারণ করতে চাই। এবং আমরা জানি যে যতদিন আমরা এই বাংলাদেশ নামের একটি দেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, ততদিন পর্যন্ত স্বাধীনতার এই চেতনা আমরা বুকে ধারণ করব। আর আপনাদের সবাইকে ভূত FM-এর পক্ষ থেকে জানাই আমন্ত্রণ, এবং আশা করছি সেটি যেখানে আছেন ভালো আছেন এবং সবসময় ভালোর দলেই আছেন। আমি যেটা করতে চাই এখন সেটা হচ্ছে সরাসরি ঘটনায় চলে যেতে চাই। তার আগে জানাই যে আজকে ফ্রাইডে 13। আপনারা সবাই জানেন যে এটা নিয়ে অনেক ধরনের কথা হয় ওয়েস্টে, এবং আমরা এটা নিয়ে অত বেশি পাত্তা দিই না, এবং আমাদের সেটা নিয়ে অনেক বেশি মাথা ব্যথা নাই। কিন্তু আমরা সেই জিনিসটা বেশি জান না, অনেকে অ্যাক্সিডেন্ট এড়িয়ে চলেন, এবং অনেকেই বলেন যে এই দিনে অ্যাক্সিডেন্ট বেশি হয়। আরও অনেক ধরনের কথা আছে, এবং সে সমস্ত নিয়ে আমরা কথা বলতে পারি যদি আপনারা চান। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের আজকে যে ফেসবুকের যে লাইভ আছে, সেই লাইভটা আমাদের দেখলেই বুঝতে পারবেন যে আমরা ওখানে অ্যানাউন্স করেছি যে ভূত FM-এর লাস্ট এপিসোডটা এই বছরের কবে। এবং এই জন্য আপনারা এই সপ্তাহ জুড়ে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এবং বিভিন্ন লিসনার যারা আছেন, আপনারা আমাকে লিখেছেন এবং অনুরোধ করেছিলেন যে ভূত FM বন্ধ না করার জন্য। কিন্তু আসলে সব ভালোরই একটা শেষ আছে। আমি বুঝতে পারছি আপনাদের কেমন লাগছে, তারপরেও এটা আমাদের করতে হচ্ছে। এবং আমার মনে হয় যে ভূত FM-এর প্রতি যে ভালোবাসা আপনাদের, সেই ভালোবাসাটা এর পরেও থেকে যাবে এবং আজীবন থাকবে। আমরা সবাই একসাথেই আমাদের যে ভালো লাগাগুলো সেগুলো শেয়ার করব। আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমাদের ইমেইল রয়েছে। আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু মনে করিয়ে দিই, bhutfm@radiofurti.fm। এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। আপনারা যদি ঘটনা পাঠাতে চান, আমি এই গত সপ্তাহে যখন বলেছিলাম ভূত FM শেষ হয়ে যাচ্ছে, তখনও আমি দেখেছি যে অনেকেই আমাদের দারুণ কিছু ঘটনা পাঠিয়েছে। আমি জানি না সবগুলো পড়তে পারবো কিনা, তবে চেষ্টা করব একটা একটা করে পড়ার। আর অনেকেই যারা কোনোদিন ভূত FM-এ লেখেননি কিন্তু ভূত FM শোনেন 2010 থেকে, তারাও অনেকে ঘটনা লিখে পাঠিয়েছেন। এবং আপনারা কেউ বলেছেন বিভিন্ন ধরনের কথা, কেউ বলেছেন যে বিভিন্ন ভাবে ভূত FM-কে ফিরিয়ে নিয়ে আসবেন। সেটা দেখে আমি খুবই ইমোশনাল হয়ে গেছি। অনেকে মানববন্ধনের মতো এই সমস্ত জিনিস করতে চেয়েছেন। তো আমার কাছে খুবই ইমোশনাল লাগছিল সেই সময়টা আপনাদের এই সমস্ত কিছু দেখে। তো যাই হোক, আমাদের যে পেজ দুটো রয়েছে, ফেসবুক পেজ, আমি তার আগে বলি আমাদের ইমেল করতে হবে যেভাবে, bhutfm@radiofurti.fm। এখানে আপনি ঘটনা পাঠাতে পারেন, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ জানিয়ে দিন যে আপনি স্টুডিওতে আসতে চান কিনা, নাকি আপনার ঘটনা আমরা পড়ে শোনাই, সেটাও একটু উল্লেখ রাখলে সেখানে ভালো। এবং যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো জায়গা থেকেও আপনি কিন্তু চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। আর আমাদের টুইটারে আপনি চলে যেতে পারেন russell_bhutfm, সেখানে গিয়েও আপনি কিন্তু আমাদের খোঁজ নিতে পারেন। তো যাই হোক, আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের আজকের যে প্রথম ঘটনা সেটা আপনাদের জন্য শুনবো। পিরিয়ডের দিনগুলোতে পছন্দের বিষয়গুলো হয়ে ওঠে বিরক্তিকর, তাই তোমার স্বস্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। তোমাকে রিয়েলি বোঝে। ভালো করে দেখার আগেই অ্যাড হয়ে গেছে। এই তো শুরু হয়ে গেল ইন্টারনেটিং। এনগেজমেন্ট থেকে হানিমুন, সেলফি থেকে ভিডিও শেয়ারিং এ যেই পরিমাণ এনার্জি দেবে তাতে আরেকটা তাজমহল বানিয়ে ফেলা যাবে। এই সময়ে ইন্টারনেটটা বেশি লাগে, তাই আরো বেশি এনজয় করতে বাংলা লিংকের বেশি ইন্টারনেট। ভূত FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
ইয়েস, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ লিসনিং টু রেডিও ফুড তেরেট এফএম। আমাদের সঙ্গে আছেন আহমেদ বাবু এই মুহূর্তে, এবং আমরা কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব তার কাছে, তার ঘটনা শোনার জন্য। আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন, আমি জানি, আমিও অধীর আগ্রহে বসে আছি। চলুন সরাসরি চলে যাই তার কাছে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাই। জি। আমি কাহিনীতে চলে যাব সরাসরি। এই কাহিনীটা আমাকে বলেছে হচ্ছে সুনীল, ওর দাদার আমলের কাহিনী। সম্ভবত এটা যখন নাকি আপনার দেশ বিভাগের আগে একদম ভারতবর্ষ ছিল সে সময়কার কাহিনী। জি। তো এই কাহিনীটা হচ্ছে যে একটা জমিদার বাড়ি, এটা হচ্ছে ময়মনসিংহের এদিকে ছিল আর কি, ময়মনসিংহের দিকটাতে। তো তখন ভারতবর্ষ আর কি জি। বড়। এবং যে কাহিনী বলেছে তার দাদা সেই সময় ওই তাদের জমিদারি প্রথাটা উঠে যাচ্ছে আর কি, তখন উঠে গেছে এবং সম্পত্তি ভাগ হয়েছে। তো এরকম সময় তার দাদা শহরে ছিল আর কি, কলকাতায় ছিল। তার দাদার ডাক পড়ে আর কি, যে বলে যে তোমার সম্পত্তির এটা ভাগাভাগি করে তুমি তোমার যা যা আসে সেগুলো নিয়ে যাও আর কি। তো ওর ফ্যামিলিতে দুঃসম্পর্কের কিছু আত্মীয় ছিল এবং ওর দাদা ছিল আর কি সেখানে, সেই ইসে আর কি। তো শুনলে দাদা যখন নাকি ময়মনসিংহে আসে, তার কলকাতার জব ছেড়ে, চাকরি ছেড়ে, তিনি চাকরি করতেন আর কি। তো সেই সময়টা আর কি ওই জায়গাটা আর কি বেশ পাহাড়ি টাইপের ছিল, মানে খুব বেশি মানে মানে একটু জঙ্গল ঘেরা, পাহাড় টাহাড় আছে এবং মানে বেশ বন্য পরিবেশ আর কি। এর মধ্যেই তার পূর্বপুরুষদের জমিদারি ছিল এবং তারা ছিলেন বেশ অত্যাচারী টাইপের আর কি, অত্যাচারী টাইপের। এবং পরবর্তীতে আর কি তারা মানে যারা যিনি লাস্ট চলে যান আর কি এবং তার হিসাবটা করে যান, জি। তিনিও আর কি বেশ মানুষের রোষানলেই পড়েন আর কি, এরকম একটা অবস্থা ছিল। এবং অতীতে কিছু তাদের ফ্যামিলির কিছু মানুষকে মানুষ মেরেও ফেলছে, জি। এরকম কিছু। যাই হোক, শুনলে দাদা যখন ওখানে যায় তখন যে দেখে যে পরিবেশটা মোটামুটি, তখন আর জমিদারির ব্যাপারটা নেই ওখানে। তবে তার যে উকিল তিনি এবং তাদের যে ম্যানেজার ছিলেন তিনি ওই বাড়িটাতে তাকে নিয়ে যান আর কি, নিয়ে যে ওখানে রাখেন, দেখান বাড়িটা, বিশাল বাড়ি। এবং তার অন্যান্য যে জিনিসগুলো বুঝে নেওয়ার সেগুলো তাকে বোঝাতে থাকেন। এবং তার এক দুঃসম্পর্কের এক হয় আর কি, মানে যেটাকে বলে জেঠি বা সামথিং ছিল আর কি। তিনি তার সাথে সব কমিউনিকেশন অ্যান্ড সব কিছু মেনটেন করতেন, কারণ তারই নাকি আরও কিছু মানে মানে ওনার দাদার যে জেঠি আর কি, তারই নাকি আরও কিছু মানে প্রাপ্য ছিল কিছু অংশে কি হিসাব কিতাবে আর কি। তো যাই হোক, তো ওনার সাথে ওনার কথাবার্তা বলা লাগে এসব ব্যাপারে। তো উনি ওখানে যাওয়ার পরে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে ওনার যে বন্ধু, মানে ওর দাদার বন্ধু, শুনলে দাদার বন্ধু একটা চিঠি পায় ওর দাদার কাছ থেকে যে সে অসুস্থ আর কি। শুনলে দাদা যে সে অসুস্থ ছিল, জি। বেশ অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে। অসুস্থতার লক্ষণটা হচ্ছে সে লিখছে তাকে চিঠিতে যে সে হঠাৎ করে জ্বালা পোড়া হয় তার, এবং তখন সে জ্বালা পোড়াটা এতটুকু হয়, শারীরিক জ্বালা পোড়া, সে কিছুই করতে পারে না, সে আপনার সব তার জ্ঞান হারিয়ে যায় আর কি, সে নিজের জ্ঞান থেকে বেরিয়ে যায়। জি। সে তার দাদার বন্ধুকে অনুরোধ করে তাকে ওখানে আসতে আর কি। তার দাদার যে ফ্রেন্ডটা থাকে সে খুব ক্লোজ একটা ফ্রেন্ড এবং তার সাথে অনেক কিছু শেয়ার করে, মানে খুব ক্লোজ ফ্রেন্ড। তো সে তখন ওখান থেকে ইংল্যান্ডে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর কি, বিদেশে যাবে পড়তে সেই সময়। তো সেই সময় অনেকে আইন বিষয়ে পড়াশোনা করতে যেত আর কি এরকম। তো যাই হোক, তো ওই বন্ধু যখন নাকি এই চিঠি পায়, চিঠি পেয়ে তখন চিন্তাভাবনা করে সে চলে আসে এদিকে বিভিন্নভাবে আর কি। তার আসার বর্ণনা নাই দিলাম, আসার বর্ণনা দিছিল, বাট সেটা আমি নাই দিলাম। জি। তো বিভিন্নভাবে চলে আসে। আসার পরে সে যে তার বন্ধুর সাথে দেখে, বন্ধুকে দেখতে পায় যে সে একটা রুমে শুয়ে আছে, বেশ আগের থেকে বেশ শুকায় টুকায় গেছে, চোখের নিচে কালি পড়ছে। তো বলে, কি রে তুই এখানে আসলি, তোর মানে আরও সম্পদ পাবি, এটা সেটা কিছু ভালো কিছুর জন্য আসছিস, তোর এই অবস্থা কেন, তুই এখানে বিছনায় পড়ে গেলি? তো বলে যে ফ্রেন্ড, আসলে জিনিসটা হচ্ছে অন্যরকম। আমি এখানে আসার পর থেকে যে জিনিসটা আমি দেখি, প্রথম দিকে আমি যেটা দেখতাম সেটা হচ্ছে রাত্রেবেলা আমাকে কেউ ডাকতো রুমের বাইরে, মানে রাত হয়ে গেলে যখন সবাই ঘুমায় যেত, ঘরবাড়ি অন্ধকার, তখন মনে হতো কেউ আমাকে ডাকতেছে নাম ধরে। তো নাম ধরে যখন ডাকতো, তা আমি আস্তে আস্তে প্রথম, মানে সে তার কাহিনী বলতেছে যে প্রথম যখন আমাকে নাম ধরে কেউ ডাকে, তখন আমি মনে করছি যে এই বাড়িতে আর কেউ আছে যে নাকি বয়সে বড় এবং নারী কণ্ঠ আর কি। তো আমার জেঠি বা জেঠির কোনো পরিচিত কেউ, কিন্তু ডাকটা এমনভাবে দেবে কেন, ডাকটা একটু বিকৃত টাইপের, লাইক মানে মানুষ স্বাভাবিক গলায় ডাকলে যেরকম সেরকম না,
সেরকম করে দরজায় একটা নক হতো এবং তাকে ডাক দিত। তো সে প্রথম দিনই ওখানে উঠে বলে যে কি ব্যাপার, কে, কোনো রেসপন্স পায় না। গেট খুলে বাইরে যায়, করিডোর দিয়ে নেমে যায় তাদের যে সিঁড়ি থাকে, সিঁড়ি দিয়ে হেঁটে নামে নিচে। নামার পর নিচতলাতেও দেখে কোনো শব্দ নেই, হুটহাট, মানে চারিদিক কেমন, মানে আপনার শুনশান নীরবতা, এবং মানে পুরো বাড়িটা মনে হচ্ছে খা খা করছে, কেউ নাই। তো প্রথম দিন এরকম সে দেখে উঠে আসে। এরপরে সে শব্দ শুনতে পায় তার জানলার নিচে, মনে হচ্ছে মানুষজন কথা বলছে। তো সে আপনার জানালার পর্দা সরায় নিচে উকি দেয়, উকি দিয়ে দেখে যে কিছু মানুষ মনে হচ্ছে যে আপনার ওখানে জটলা করছে। তো সে এটা দেখে, বাট কিউরিয়াসিটি মানে খুব একটা ফিল করে না। জি। চিন্তা করে যে এখানে এখন কি করব, নিচে কে আলোচনা করতেছে, কি করতেছে, আমি তো এখানে ইউজ টু না। তো যেটার থেকে সে প্রথম অসুস্থ হয় সেটা হচ্ছে সে একদিন শুনতে পায় তার যে জেঠি যাকে ডাকছে জি। বাইরে এসে, এবং 2-3 বার করে ডাকছে, এবং ডাকার পরে সে ওই ডাকে সাড়া দেয়, সাড়া দিয়ে আপনার আস্তে করে গেটের বাইরে আসে। এসে দেখে জেঠি ঠিক ওই গেটে না, বেশ দূরে দাঁড়িয়ে আছে। জি। ওনার হাতে একটা লণ্ঠনের মতো উনি দাঁড়িয়ে আছে, ওনাকে আস্তে আস্তে ডাকে হাত দিয়ে, মানে কোনো কিছু দেখাবে এরকম কিছু। তো উনি পিছে পিছে যায়, যে সিঁড়ি দিয়ে নামার পর ওনাকে হেঁটে ওখানকার একটা দরজা আছে, সেই দরজাটা খুলে ভিতরে ডাকে। তো উনি দরজা খুলে ভিতরে যায়, দেখে সিঁড়ি নেমে গেছে। সে যাতে এই দিকেই ফোকাস থাকে সবসময়, পানিটা খেতে বলবেন, এইভাবেই করবেন। তো খাওয়াই দিয়ে অনেক কষ্টে মৌলানা সাহেব ওনাদেরকে বলে দেয় কীভাবে নদী পার হয়ে যেতে হবে, ওখান থেকে কীভাবে চলে যেতে হবে। তো ট্রাই করে অনেক কষ্টে শেষে সে তাকে কলকাতায় নিয়ে আসে। তো কলকাতায় নিয়ে আসার পরে ওনার কিন্তু অনেক কমে যায়, ওনাকে পানি দিছে, ওই ধরনের প্রবলেমগুলো ওনার মধ্যে আর হয় না। এবং পরবর্তীতে উনি মানে অনেক আরও স্টাডি করার পরে উনি মানে ধর্মের প্রতি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আসেন, এবং বিশ্বাসী একজন ধার্মিক হয়ে যান। এবং উনি কিন্তু ওনাদের ওই সম্পত্তির অংশগুলোও আস্তে ধীরে পরবর্তীতে পান। কিন্তু এখানে দেখা গেছে ওনার যে জেঠি ছিলেন তিনি অনেক কিছুই ওনার আত্মসাৎ করে ফেলছিলেন সম্পত্তির থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। এটা আপনার সাগরের কাহিনী। অ্যান্ড এটা হচ্ছে মোহাম্মদপুরের একটা জায়গার, দ্যাট ইজ ঠিক উপরে, ইমিডিয়েটলি উপরের তলায় একটা লোহার গেট আর কি, ছাদে ওইটা ঠাস 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 করে বাড়ি খাচ্ছে, কিন্তু ওই দরজা কিন্তু লাগানো থাকে রাতের বেলা, দারোয়ান তালা মেরে দেয়। খারাপ জিন, ওরা দূর থেকে ওকে খেয়াল করছে, ও যে খেয়াল করছে, এবং ও ওভার কিউরিয়াস হয়ে যখন সিঁড়িতে গেছে, ওদের কাছে এটা 1 সেকেন্ডের ব্যাপার, ওরা লাইট স্পিডে চলাফেরা করে ওখানে উঠতে, এবং ওকে জাস্ট ভয়। ভূত FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। দ্যাটস রাইট, বিশ্বাস করা বা না করাটা কমপ্লিটলি আপনার ব্যাপার। ইউর লিসনিং টু রেডিও ফুড FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে আছেন আমাদের আজকের অতিথিরা, এবং চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, মানে আমাদের তৃতীয় অতিথি, যিনি সেকেন্ড সেশনের প্রথম অতিথি আর কি। তিনি আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জি। আমি মোহাম্মদ বাইজিদ আলম। রাতে তো ওনারা মাছ ধরতেছে, হঠাৎ ওনারা বাঘের গর্জন শুনতে পায়। প্রথমে যখন বাঘের গর্জন শুনতে পায় তখন অনেকেই ভয় পেয়ে গেছিল, বলতেছে যে না, সুবিধা মনে হচ্ছে না, আজকে আমরা মাছ ধরবো না। তারপর কয়েকজন বলতেছে না না, মাছ ধরি, সমস্যা না, এগুলো কোনো বিষয় না, মাছ তো ভালোই পাচ্ছি, আমরা ধরি। তো ধরতেছে মাছ, একটু পরে আবার বাঘের গর্জন, তখন মনে হচ্ছে যে আরও কাছে চলে আসছে বাঘ। তো তখন অনেকেই আরও বেশি ভয় পেয়ে গেছে, বলতেছে যে আমরা আর ধরবই না, চল বাড়ি চল, আর দরকার নাই মাছ ধরার আজকে। তারপরে কয়েকজন বলতেছে অতিরিক্ত লুবে যে না না, আমরা মাছ মারি। তো তারপর আবার ওনারা মাছ ধরতেছে, তারপর আবার বাঘের গর্জন, তখন মনে হচ্ছে যে অনেক নিকটে এসে পড়ছে মনে হচ্ছে বাঘটা অনেক নিকটে চলে আসছে। তখন ওনাদের হাতে টর্চ লাইট ছিল, টর্চ লাইটটা ওনারা মারে সামনে দেখার জন্য। জি ওনারা দেখার জন্য সামনে মারে। তখন ওনারা যা দেখতে পায় যে একজন মানুষ দাঁড়িয়ে আছে, অবিকল মানুষ, শুধু তার মাথা নাই, তার বুকের মধ্যে 4টা চোখ, বুকের মধ্যেই দাঁত। তো ওনারা যখন টর্চটা ওইখানে ছাড়ে, ওনারা দেখে যে ওনাদের টর্চের যে পাওয়ার, তার চেয়ে 3 গুণ পাওয়ারফুল। ওর চোখ থেকে একটা আলো আসছে এইদিকে, দেখে তো ওনারা যে যার মতো করে দৌড়িয়ে পালায় বাড়িতে চলে আসছিল। আসার পরে তো পরের দিন ওনাদের অনেক জ্বর, সবার
ওনাদের অনেক জ্বর, গোসল টোসল করানো হয়েছে। মুরব্বীরা অনেক গালাগালি করলো যে কেন গেলা, ওইখানে আমাদের নিষেধ ছিল, তারপরও কেন গেলা। তো এইভাবে গেল, পার হয়ে গেল। আমার এক দাদা ছিল, আমার চাচা দাদা, আমার দাদার আপন ভাই। উনি আবার পীর টাইপের ছিল, মুরিদ করাতো। তো উনি মারা যায়। উনি মূলত বিরাম পালতো আর কি। তো 2টা বট গাছ ছিল ওনার, একটা বড় বট গাছ, একটা ছোট বট গাছ। হুম হুম। তো বড় বট গাছটাতেই আমরা যতটুকু জানতাম যে বড় বট গাছটার সাথে বিরাম থাকে। আর এখান থেকে 1/2 কিলোমিটার দূরে একটা হিজল গাছ ছিল। ওই হিজল গাছ আর বট গাছের মধ্যে ওরা নাকি রাত্রে যাতায়াত করতো। জি। তো আমার দাদা যখন মারা যায় তখন ওনার এই বট গাছটা কাটার সিদ্ধান্ত নেওয়া হয়, বিক্রি করা হয়। তখন ছোট গাছটা কাটতে পারে ভালোভাবেই, কিন্তু বড় গাছটা যখন কাটতে যায় তখন অনেক সমস্যার সম্মুখীন হতে থাকে ওনারা দেখে যে আশেপাশে কোথাও কোনো গাছের পাতা নাড়াচাড়া করে না, কিন্তু এই গাছটাতে মনে হচ্ছে যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। ওনারা বুঝতে পারছে যে বিষয়টা স্বাভাবিক না। প্রথম দিন কাটতে গিয়ে একজনের পা কেটে যায় মারাত্মকভাবে, উনি আহত হয়, পা রক্ত পড়া বন্ধ হচ্ছে না কোনোভাবেই। পরে ওনারা ওই দিন আর গাছ কাটতে পারে নাই। পরের দিন আসে, পরের দিনও বিভিন্ন সমস্যার কারণে পরের দিন কাটতে পারে নাই। তারপরের দিন, তৃতীয় দিন দল বল একটু বড় করে ওনারা আসে যে আজকে কাটবই, টাকা দিয়ে গাছ কিনলাম, কাটতেই হবে। তো ওনারা এক প্রকার জোর করেই কাটছে, সাহসিকতা দেখে। কিন্তু কাটার পরে গাছ থেকে রক্ত বের হয়েছে, অনেক রক্ত। একটা গরু জবাই করলে যে পরিমাণ রক্ত, ওই পরিমাণ রক্ত। অনেক মানুষ দেখতে আসছে যে কী ব্যাপার, গাছ থেকে নাকি রক্ত বের হয়েছে। তখন আসার পরে এইভাবে গাছ নিল। কিন্তু রাসেল ভাই ওই দিন রাত থেকেই সেই বাঘের গর্জন, এলাকাবাসী সবাই শুনতে পায় বাঘের গর্জন, কান্না করতেছে। বাঘ মনে হচ্ছে কান্না করতেছে, বাঘের গর্জন। রাসেল ভাই বাঘে তো উচ্চস্বরে গর্জন করতে পারে না, এই যে পাইলিং করে না ইয়ার মধ্যে, এই যে অ্যাপার্টমেন্ট বাসাগুলোতে যে পাইলিং হয় তখন যেইভাবে ভূমিটা কম্পন হয়, ঠিক সেমভাবে ভূমিকম্পন হচ্ছিল। যখন ওটা কান্না করে গর্জন দেয় তখন মনে হচ্ছে যে ভূমি কাঁপতেছে, মাটি কাঁপতেছে, তখন এইরকম মনে হয়। তো আমি নিজেও শুনেছি কয়েকদিন। আমাদের এলাকায় এক মহিলা রাত্রেবেলা বাইরে বের হইতেছিল। তো হঠাৎ করে উনি যখন দরজা খুলে দেখে দরজার সামনে এক মানুষ দাঁড়ায় আছে, অবিকল মানুষ, তার মাথা নাই, তার বুকের মধ্যে চোখ, 4টা চোখ। এটা দেখে তো উনি সাথে সাথে অজ্ঞান, চিৎকার দিয়ে অজ্ঞান হয়েছে। পরে দৌড়াদৌড়ি করে ঘরে নেওয়ার পরে জ্ঞান ফেরার পরে শুনতে পারে যে এই ঘটনা। তো আমার আব্বুরা 7 ভাই, তার মধ্যে আমার এক চাচা, ওনারা বাড়ি থেকে চলে যায়। তো আমার ছোটো চাচারা বলছিল যে তুমি থাকো এখানে, তুমি একাই থাকো, সমস্যা নেই, থাকো। উনি ছিল এখানে রাত্রে। তখন পুরোপুরি বিরামের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, সবাই ভয় পায়। কেউ ভয়ে আসতে মাগরিবের পরে কেউ বাসা থেকে বের হয় না, বাড়ি থেকে কেউ বের হয় না, সবাই গুটি মেরে বসে থাকে ভয়ে। তো উনি ছিল ওইখানে ওই দিন। উনি কান্নার শব্দ পাইতেছে যে আস্তে আস্তে ওনার দিকে মনে হচ্ছে আসতেছে কান্নার শব্দ, একটু পরে পরে জোরে জোরে গর্জন। তো রাসেল ভাই আপনি জানেন কি না জানি না, আগে গ্রামের মধ্যে যেই জানালাগুলো ছিল ওইগুলোতে শিক দেওয়া হতো, এখন তো গ্রিল দেওয়া হয়, তবে আগে শিক দেওয়া হতো। তো এই শিকের কাছে আসছে, জানালা খোলা, গরমের দিন। তো আমার যে চাচা, ছোটো চাচা, উনি তাকায় রয়েছে, দেখতেছে যে জানালার সামনে এসে দাঁড়ায় হাওয়া মাও করে কান্নাকাটি করতেছে। একটু পরে পরে গর্জন দেয়, মনে হচ্ছে মাটি সহ কাঁপে এরকম। তো উনি তো ভয়ে পুরো শেষ, উনি ভাবছে যে উনি শেষ, আর মনে বাঁচবে না, এই শেষ। তো উনি আবার স্মোক করতো, ওনার এখানে ম্যাচ ছিল। উনি আবার জানে যে এইসব কিছু আগুনকে ভয় পায়। উনি অনেক চেষ্টা করে ম্যাচ জ্বালানোর জন্য, উনি দিয়াশ লাইট সবগুলো ইউজ করে, একটাও কাজ করে না, একটাও জ্বলে না। তো ওনার কাছে টর্চ লাইট ছিল, উনি এটা যখন মারতে যায় তখন ফিউজ হয়ে গেছে, টর্চ লাইট আর কাজ করে না। অনেক কষ্টে ওনার গ্যাস ম্যাচ ছিল, ওইটা দিয়ে অনেক কষ্টে সর্বশেষ যখন একটা চালায়, এই সিগারেট যখন একটা জ্বালায়, তখন এটা চলে গেছে। তো উনি এটার বিবরণটা রাসেল ভাই যেরকমভাবে দিয়েছিল যে অবিকল মানুষের মতো, শুধু তার মাথাটা নাই আর চোখ, 4টা চোখ তার বুকের মধ্যে। আর উনি যতটুকু সাইজ দেখাইছিল, যে দাঁতের সাইজ 7 থেকে 8 ইঞ্চি দাঁতগুলা, তাও বুকের মাঝেই। তো এইভাবে চলে যায়। এলাকাতে অনেক কবিরা জানা হয় যে কি প্রতিকার। এলাকাবাসী তো পুরো অতিষ্ঠ, সবাই ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, কেউ কিছু করতে পারতেছে না, রাত্রেবেলা বের হইতে পারতেছে না। তো কবিরা জানে কেউ কিছু করতে পারে না, কেউ কিছুই করতে পারে না। তো বলতেছে যে এই যে উনি যে পীর সাহেব ছিল আমার দাদা, যে উনি তো পালতো, উনি ছাড়া তো এখন কিছুই করা যাইতেছে না এইগুলারে। তো আমার
এক চাচা, 5 নম্বর চাচা, উনি রাত্রেবেলা আসতেছিল, রাত্রে প্রায় তখন 2টা। উনি আসার পথে আমার যে দাদা, যে পিরাম পালতো, ওনার মাজারের কাছে আসার পরেই ওনার সাথে দেখা, এই দাদার সাথে দেখা। তখন আমার চাচা জিজ্ঞেস করলো যে জ্যাঠা আপনি কোথেকে আসছেন এত রাতে? তখন বলতেছে বাবা আমি তো হজ করে আসছি। তখন বলতে হজ করে আসছেন? তো আমার চাচা যেইভাবে দাঁড়ায় ছিল ওনার ডান পাশেই ছিল মাজারটা। ওনার আবার একদম খেয়াল নাই যে এই দাদা মারা গেছে। ওনারে আমার দাদা বলতেছে, এই দাদা, যে তুমি একটু ঘুরো, তুমি একটু বাম পাশে ঘুরো, তুমি পিছনে তাকাইবা না, পিছনে তাকাইলে তুমি ভয় পাইবা। কিন্তু আমার চাচার একদমই মাথায় নাই যে উনি মারা গেছে। একদম স্বাভাবিকভাবে উনি কথা বলতেছে যে ওনার চাচা, ওনার জ্যাঠা আসছে, হজ করে আসছে, কথা বলতেছে। তখন বললো যে জ্যাঠা আমরা তো অনেক, সবাই খুব আতঙ্কে আছে, সবাই খুব ভয়ে আছে, তো আমরা কীভাবে প্রতিকার পাইতে পারি এই বিষয়টা থেকে, আমরা তো আর পারতেছি না। তখন বলতেছে যে যাও তুমি, আজকে থেকে আর হবে না, আর রাত্রেবেলা এইভাবে বেড টেড হইও না। তো আমার চাচা বাড়িতে আসলো, আসার পরে উনি যখন রুমে ঢুকবে তখন ওনার খেয়াল হয়েছে আরে আমার চাচা তো উনি তো নাই, উনি তো মারা গেছে। তখন উনি অনেক ভয় পেয়ে গেছে, বিষয়টা বুঝতে পারছে। রাসেল ভাই তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার কাহিনী। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি আপনাদেরকে আরও একটা ঘটনায় নিয়ে যাব। আমি জনি, ঢাকার মোহাম্মদপুর থেকে বলছি। আমি ভূতের প্রেমের খুব পুরনো একজন শ্রোতা। আমি পার্সোনালি খুবই পছন্দ করি, কিন্তু সমস্যা একটাই, আমি আসলে খুব ভয়ও পাই। আর এই প্যারানর্মাল যে ব্যাপারগুলো, এগুলো আসলে আমার জীবনে অনেক ঘটেছে। তো ছোট একটা ঘটনা আমি আপনাদের আজকে শেয়ার করব। এটা লাস্ট ইয়ার আমার সাথে আমার হজে হয়ে যাওয়া একটা ঘটনা। আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমি ভূতের মানে ওপর এতটাই আসলে আমার মনে হয় যে আমি অ্যাডিক্টেড। কারণ আমি এখন যখন মোটরসাইকেল চালাই তখন হেডফোন দিয়ে ডাউনলোড করে শুনি। ইভেন তো আমি আপনার মানে প্রতি সপ্তাহে শুধু আমি নেট কিনি, মোবাইলের ডাটা কিনি শুধু এটার জন্যই। মানে আমি কোথাও যদি কোনো কাজে যাই, কোথাও ধরেন উত্তরা যাচ্ছি, মোহাম্মদপুর থেকে বা গুলশান যাচ্ছি, হোয়াট এভার, মানে ঢাকা শহর কোন জায়গায় মুভ করতে হলে আমার কানে হেডফোন উইথ আপনার এই ভূত এফএম শেষ হয়ে যাচ্ছে বলে আপনি সব কিছু ভালো বলবেন না। অবশ্যই আপনার অবশ্যই জানানোর রাইট আছে যে কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে। আমরা আমাদের আরও একজন অতিথি আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, তার কাছে সরাসরি চলে যাবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু এই প্রবলেম হয়েছে, পরে ওই হাকিম নানা পাশের গ্রামে হাকিম নানা আমাদের উদ্ধার করে আনছে। পরে তার বাবা মা যে কথা বলে সে কথা শুনে তারা আরও আশ্চর্য হয়ে যায় যে তারা তো ঢাকায় থাকে, তারা তো দেশের সম্বন্ধে কিছু জানে না। তারা শুনতে পায় যে হাকিম নানা আরও 1-1.5 মাস আগে সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। পরে তারা ওই কথা শুনে তো আরও আতঙ্ক হয়ে পড়ে। পরে শুনতে পাই যে হাকিম মানে এরকম আরও অনেক লোকজনকে রাতে এরকম সহযোগিতা করছে। হয়তো যদি কেউ বাজার থেকে ভারী বোঝা নিয়ে যদি কেউ বাড়ি যায়, অপরিচিত লোকে বাজারের বোঝাটা বাড়িতে আগাই দিয়ে আসে। এরকম আরও অনেক ঘটনা আছে। পরে আমার বন্ধু এটা আমার সাথে শেয়ার করলো। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আজকের মতো আমরা বিদায় নিব না এখনই, তবে আমরা আপনাদের জন্য একটা ফ্রাইডে 13th ওপরে একটা ক্লিপ প্লে করব। তো যাই হোক, আজকের মতো আমরা বিদায় নিতে চাচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে এখনই শেষ করছি না। আমরা সবাই জানি যে আজকে আমরা যখন শো শুরু করেছিলাম তখন ফ্রাইডে 13th ছিল, সুতরাং ফ্রাইডে 13th ওপর অবশ্যই একটা ক্লিপ প্লে করব। এবং আপনারা সবাই জানেন যে অলরেডি 14 ডিসেম্বর হয়ে গেছে। 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস। আমাদের সবচাইতে মেধাবী সন্তানদের, আমাদের যারা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, যারা বাংলাদেশকে দিক নির্দেশনা দিবেন, তাদেরকে হত্যার মাধ্যমে, এক নৃশংস হত্যার মাধ্যমে এক কালো অধ্যায় সূচিত হয় ইতিহাসে। এবং সেইটা আমরা সেই বুদ্ধিজীবীদের স্মরণ করছি শ্রদ্ধা ভরে।
এবং বাংলাদেশ এমন একটা বাঙালি জাতি এমন একটা জাতি যারা বারবার ঘুরে দাঁড়াতে জানে। তো আমাদের যে পঙ্গু করে দেওয়া কথা ছিল, আমাদের যে একেবারে নিঃশেষ করে দেওয়ার কথা ছিল, সেখান থেকে কিন্তু আমরা আবারও ঘুরে দাঁড়াতে পেরেছি। কিন্তু আমাদের সেই মেধাবী সন্তানরা যদি আজ বেঁচে থাকতেন তাহলে হয়তো আমাদের এই গতি আরও অনেক বেশি ত্বরান্বিত হতো। এবং সেই সাথে সাথে আমরা বিদায় নিব আজকের মতো, এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন এবং আমাদেরকে অবশ্যই ঘটনা পাঠাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা। Friday the 13th. ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে কি শুধুই কুসংস্কার, নাকি সত্যি দিনটার আলাদা কোনো বিশেষত্ব আছে? গত ফেব্রুয়ারিতে একটা শুক্রবার কাটালাম আমরা, যেদিন তারিখটা ছিল 13। সব কিছু কি প্রতিদিনের মতোই ঘটেছিল সেদিন, নাকি দিনটি অশুভ ছিল আপনার জন্য? একটু মনে করার চেষ্টা করুন। যদি ধরে নেন যে শুধু একটা ওয়েস্টার্ন সুপারস্টিশন, তাহলে এক্ষুনি মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলুন। যদি মনে করেন ফ্রাইডে দ্য 13th সম্পর্কে জানা মানে শুধু শুধু টেনশন বাড়ানো, তাহলে শোনা বন্ধ করুন। আর যদি সত্যি এই দিনটি নিয়ে কোনো কৌতূহল থাকে, সেখানে বরং অশুভ ধরা হয় ফ্রাইডে দ্য 17th-কে। গ্রিকরা মনে করে টিউসডে দ্য 13th-ই হচ্ছে অশুভ। দিনটির ওপরে এরিস অর্থাৎ দ্য গড অফ ওয়ারের প্রভাবের কারণেই এমনটি মনে করা হয়। সুতরাং ভয়ের কিছু নাই। অনেক ধর্মে অনেক দেশেই 13 কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংখ্যা। ম্যাথামেটিক্সে 13 6th প্রাইম নাম্বার এবং একটি হ্যাপি নাম্বার। চীন এবং কোরিয়ান নাম্বার হিসেবে 7কেই বাই দ্য ওয়ে অশুভ ধরা হয়। আমি আবার রিপিট করছি, 7কে কিন্তু অশুভ ধরা হয় চীন এবং কোরিয়াতে। সবশেষে স্বস্তি দিতে টেলর সুইফটের MTV ইন্টারভিউতে বলা কথাগুলো জানিয়ে দিচ্ছি আপনাদের। ফেব্রুয়ারি ফ্রাইডে দ্য 13th-এ আপনাদের পাঠানো অনেকের মেসেজ ছিল গায়িকা টেলর সুইফটের মতোই। I was born on the 13th, I turned 13 on Friday the 13th. My first album went solo in 13 weeks. My first #1 song had a 13-second intro. কি করা যাবে, কি করা যাবে না? ফ্রাইডে দ্য 13th-কে বলা হয় দ্য মোস্ট ওয়াইড স্প্রেড সুপারস্টিশন। আর সে কারণে যে কোনো নতুন ব্যবসা শুরুর জন্য এই দিনটিকে বেসিক্যালি অমঙ্গলজনক বলেই ধরা হয়। অনেকে দূরের যাত্রা বাতিল করে দেন এই দিন। কিছু কিছু নিষেধাজ্ঞা বেশ অদ্ভুত ধরনের, যেমন এই দিন অনেকেই ঘরের ভেতরে ছাতা মেলতে নিষেধ করেন। ঘরের ভেতরে ছাতা, হ্যাঁ, বড় ধরনের সারপ্রাইজ এড়িয়ে চলতে পরামর্শ দেন। ওকে, সারপ্রাইজ। চাঁদের নিচে কাউকে কোনো কথা দেওয়া থেকে বিরত থাকতে বলেন কেউ কেউ। আর কেউ নন, স্বয়ং শেক্সপিয়ার বলেছেন, ও সোয়ার নট বাই দ্য মুন, দি ইনকনসিস্টেন্ট মুন, দ্যাট মান্থলি চেঞ্জেস ইন হার সার্কেলড অর্ব, লেস দ্যাট দাই লাভ প্রুভ লাইকওয়াইজ ভেরিয়েবল। বলেছেন জুলিয়েট ক্যাপুলেট ইন শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ট্র্যাজেডি। বুঝছেন তো কোনটা? বন্ধু বান্ধব নিয়ে খাবার খেতে যাচ্ছেন, খুব ভালো কথা। অতিথি সংখ্যাটা 13 বা 13-র কম অনেকে বলেন রাখতে আর কি এই দিনে। অনেকে আবার বলেন যে এই দিনে নাকি আয়না ঢেকে রাখতে হয়। আবার অনেকে বলেন যে এই দিনে কোনো মাছের প্রচলিত নাম মুখে নাকি আনতে নেই। যেমন ধরুন ইলিশ মাছ না বলে আপনি যদি এখন টেনিউলোসা ইলিশা বলেন, মানে যেটা হচ্ছে কি বেসিক্যালি ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম, তাহলে হয়তো ঠিকঠাক থাকবে আর কি। অনেকে রাতে শোবার সময় যে পাশ হয়ে শোন উঠতে চান সেই পাশ দিয়ে। বিশেষ করে দেয়ালের দিকে ফিরে ঘুম ভাঙলে ধরা হয় নাকি ব্যাড লাক। এমন আরও অনেক কিছু ভাবেন পশ্চিমা দেশের মানুষেরা। কি ভাবছেন? ভাবছেন না যে জাতি হিসেবে অ্যাকচুয়ালি বাঙালিরা অনেক কম কুসংস্কারাচ্ছন্ন? সত্যিই তাই। ধরে নিতে পারেন যে ফ্রাইডে দ্য 13th জাস্ট একটা সুসংস্কার, এটি একটি ফোবিয়া। যাই ভাবেন না কেন, পরামর্শ একটাই, এই দিন নিয়ে খুব একটা বেশি ভাবতে যাবেন না, কারণ আপনার ইচ্ছা শক্তি, আপনার চিন্তা শক্তি, আপনার বিশ্বাস এসবের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল।